আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞানের একটি কমন কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিএনএ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা এই ডিএনএকে মূলত ব্যাখ্যা করি বা ডিএনএকে যদি ভাঙি, সেক্ষেত্রে আমরা এই ডি ফ্রম বা ডি মিনস আমরা পাবো ডিঅক্সিরাইবো, এন ফ্রম নিউক্লিক, এ ফ্রম অ্যাসিড। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি ডিএনএ এর পূর্ণরূপ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা জানি জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে এই ডিএনএ, প্রোটিন সংশ্লেষণ করে এই ডিএনএ। তো এই ডিএনএ সাধারণত দেখা যায় প্রতিটি কোষের মধ্যেই ডিএনএ থাকে। তো আমরা যদি একটি ডিএনএর ভৌত গঠন বিষয়টিকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে হয়তো আরও সহজ হয়ে যাবে। তো আমরা একটি ডিএনএর ভৌত গঠন আঁকলাম, এটি হচ্ছে একটি ডিএনএ। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি এর কিন্তু সাধারণত দুইটি অংশ থাকবে, একটি হচ্ছে 5 প্রাইম, অপরটি 3 প্রাইম, অন্যদিকে 3 প্রাইম, তারপর 5 প্রাইম। তো আমরা এখন যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে ডিএনএ আসলে জিনিসটি কি। ডিএনএ হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এছাড়াও ডিঅক্সিরাইবোস পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস সহযোগে যে অংশটি গঠিত হয় সেটিকেই আমরা বলবো ডিএনএ। তো এই ডিএনএর মধ্যে সাধারণত 3 ধরনের উপাদান থাকে। এই 3 ধরনের উপাদানের মধ্যে আমরা প্রথমেই বলছি ডিঅক্সিরাইবোস নামক পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, এছাড়াও নাইট্রোজেন বেস। আমরা জানি ডিএনএর মধ্যে 4 ধরনের নাইট্রোজেন বেস পাওয়া যাবে, সেটি থাকবে কি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। তো এই অংশগুলো সাধারণত আমরা ডিএনএর মধ্যে পাবো। এখন যদি আমরা দেখি যে ডিএনএর সাধারণত ভৌত গঠনটি কেমন হয়ে থাকে, তো এখানে যে আমরা চিত্রটি এঁকেছি এটি মূলত একটি ভৌত গঠনের স্ট্রাকচার। তো এখন আমরা ভৌত গঠন সম্পর্কে বলতে গেলে আমরা জানি এই ডিএনএর সর্বপ্রথম একটি সুস্পষ্ট গঠন বা এই মডেলটি সর্বপ্রথম প্রদান করেন 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক সর্বপ্রথম এই সর্বজন গৃহীত বা সর্বজন গ্রহণযোগ্য একটি মডেল প্রদান করেন ওয়াটসন এবং ক্রিক 1953 সালে। পরবর্তীতে তারা 1963 সালে এই ডিএনএর এই ডাবল হেলিক্স মডেলটি প্রদান করার জন্য তারা কিন্তু নোবেল প্রাইজ পায়। এখন এখানে আরও কিছু ডিএনএ থেকে যদি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে চাই, সেক্ষেত্রে বলতে হবে ডিএনএ কিন্তু নর্মালি কেজি বা এই ধরনের গ্রাম এককে হিসাব করা হয় না। ডিএনএ সাধারণত পরিমাপের একক হচ্ছে পিজি বা যেটাকে আমরা বলি পিকোগ্রাম। তো এখন যদি আমরা বলি যে 1 গ্রাম, অর্থাৎ আমরা যদি বলি যে 1 পিকোগ্রাম সমান কত, 1 পিকোগ্রাম সমান 10⁻12 গ্রাম। তো এটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ডিএনএর ভৌত গঠন। ডিএনএর আসলে ভৌত গঠনটি কেমন, এই ভৌত গঠন সম্পর্কে আমরা যদি প্রথমেই বলতে যাই, তো প্রথমে বলতে গেলে কিন্তু আমরা দেখতে পাই ডিএনএ হচ্ছে একটি দ্বিসূত্রাকার বা একটি ডাবল হেলিক্স, অর্থাৎ 2টি সূত্র একত্রিতভাবে সাধারণত একটি স্ট্রাকচার গঠন করছে। পরবর্তীতে যদি আমরা দেখি যে সাধারণত এই ডিএনএ কিন্তু অনেকটা পেঁচানো সিঁড়ির মতো, অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেঁচানো একটা সিঁড়ির মতো, এবং ডিএনএর এই যে দেখা যায় যে এই সূত্রের মাঝে খাঁজ রয়েছে, এইখানে একটি সাধারণত গভীর খাঁজ। এখন যদি আমরা বলি এটি হচ্ছে অগভীর খাঁজ এবং এটি গভীর খাঁজ, অর্থাৎ এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু এই দেখা যাচ্ছে, আমরা দেখতে পাই যে এই যে অংশটি এটি কিন্তু গভীর এবং এই অংশটি হচ্ছে অগভীর খাঁজ, অর্থাৎ এই ডিএনএ সাধারণত স্ট্রাকচারে একটি গভীর এবং একটি অগভীর খাঁজ দেখা যাবে। এছাড়াও আমরা যদি বলি
যে প্রকৃত কোষে যে ডিএনএটা থাকবে এই প্রকৃত কোষের ডিএনএ সাধারণত সূত্রাকার হয়ে থাকে, প্রকৃত কোষের ডিএনএ সূত্রাকার। এছাড়াও যদি আমরা বলি মাইটোকন্ড্রিয়া বা আদি কোষে ডিএনএগুলো অনেক সময় বৃত্তাকার প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও যদি আমরা এই ডিএনএর যদি আরও কিছু বিষয় দেখি, যে ডিএনএ সাধারণত এই ডিএনএতে 4 ধরনের সাধারণত নাইট্রোজেন বেস থাকবে। কি কি থাকবে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এখন যদি আমরা বলি এই অ্যাডিনিন এবং থায়ামিন সাধারণত দ্বিবন্ধনের মাধ্যমে বা 2টা বন্ধনের মাধ্যমে পরস্পর সংযুক্ত অবস্থায় থাকবে এবং গুয়ানিন ও সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকবে। এছাড়াও যদি আমরা বলি যে এই ডিএনএর একটি সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য, এই ডিএনএর একটি সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত? ডিএনএর একটি সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য মনে রাখতে হবে। এই ডিএনএর একটি সম্পূর্ণ পেজ, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পেজটি থাকবে এই পেজের দৈর্ঘ্য 3.4 ন্যানোমিটার। এবং এই ডিএনএর যে প্রতিটা অংশ আমরা যদি বলি এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ একটি সম্পূর্ণ অংশে সাধারণত 10টি খাঁজ থাকবে, অর্থাৎ 10টি অবশ্যই, এক্ষেত্রে 10টি খাঁজ বা 10টি ধাপ অবশ্যই আমরা লক্ষ্য করব। এছাড়াও হেলিক্সের প্রতিটি পেজে কিন্তু আমরা দেখতে পারবো যে এই নাইট্রোজেন বেসগুলো কিন্তু অবশ্যই থাকবে। এই 4টি যে অংশ, এই 4টি যে এই প্রত্যেকটা কিন্তু নাইট্রোজেন বেস এবং এই নাইট্রোজেন বেসগুলো কিন্তু অবশ্যই উপস্থিত থাকবে। এছাড়াও যদি আমরা বলি এই ডিএনএ সাধারণত অ্যান্টি প্যারালালভাবে, এই ডিএনএর এই সূত্রগুলো অ্যান্টি প্যারালালভাবে পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। তো এই অংশটি যদি আমরা দেখি যে এখানে কিন্তু রয়েছে 3'। তো এই সূত্রকের ইন্ডিং প্লেসটা যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু 5', অর্থাৎ এই প্রতিটা সূত্রকেরই একটি সাধারণত দেখা যাবে যে এক প্রান্তে থাকবে 3' এবং অপর প্রান্তে থাকবে 5'। দুটো অংশই কিন্তু কখনোই একই ধরনের সংখ্যা অবশ্যই হবে না। তো আমরা এতক্ষণ ধরে যে ডিএনএর যে ভৌত গঠনের কথাগুলো বললাম বা কিছু তথ্য বললাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাব ডিএনএ কী কাজ করে থাকে। আমরা জানি বর্তমান সময়ে কিন্তু ডিএনএ, বর্তমান যে প্রযুক্তি, এই প্রযুক্তিতে কিন্তু ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ডিএনএ আসলে অনেক কাজেই লাগে। আমরা কিন্তু ডিএনএ সম্পর্কে অনেক বিষয় জানি, তার মধ্যে ডিএনএর যে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আমরা প্রথমেই একটু জেনে নিই। ডিএনএর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিএনএ সাধারণত বংশগতির বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ বংশ পরম্পরায় পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনারেশন বাই জেনারেশন এরা ট্রান্সফার করে। ডিএনএর মাধ্যমে সাধারণত আরএনএ সংশ্লেষিত হয়ে থাকে। এছাড়াও ডিএনএর মাধ্যমে প্রোটিনও সংশ্লেষণ হয়। ডিএনএর মাধ্যমে ভ্যারিয়েশন সৃষ্টি হতে পারে, অর্থাৎ বিভিন্ন যে কোষের যে বৈশিষ্ট্য, বিভিন্ন কোষের যে ভিন্নতা, এই ভিন্নতাগুলো কিন্তু ডিএনএর মাধ্যমেই হয়ে থাকে। এছাড়াও যদি আমরা ডিএনএর আরও কিছু অন্যান্য কিছু কাজের কথা বলি, বর্তমান সময়ে কিন্তু অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এই ডিএনএটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অজ্ঞাতনামা কোনো ব্যক্তির শনাক্তকরণের ক্ষেত্রে বা সাধারণত কোনো সন্তানের পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রেও কিন্তু এই ডিএনএ প্রযুক্তি বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে বা ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও দেখা যায় এই ডিএনএ প্রযুক্তি বর্তমান সময়ে ব্যবহার শুরু হয়েছে। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু ডিএনএর মধ্যেই সাধারণত দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন আকারে এসে থাকে। তো যাই হোক, আমাদের এই আলোচনাটি হয়তো তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। তো আজ এ পর্যন্তই।